রাজভি প্রথমবারের মতো হাত ধরে বলল। ডিভোর্স পেপারে সাইন না করলে কি নয়? মেঘা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাজভির দিকে। বিগত কয়েক মাস ধরে সে অমানবিক অত্যাচার করছে মেঘার উপরে, শুধুমাত্র ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য। আর আজ সেই বলছে সাইন না করতে। মেঘা বিগলিত হয়ে পড়ল না, বরঞ্চ অতি শীতল কণ্ঠে জানতে চাইল। তার কারণ? আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া উচিত। সেটা আজই কেন মনে হচ্ছে রিজভি? এতদিন কেন নয়? কোর্ট থেকে এখন নোটিশ এসে পড়েছে। আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। শেষবারের মতো আমায় ক্ষমা করো। আমরা একসাথে থাকতে চাই, আবার আগের মতো। মেঘা রাজভিকে ভালোবাসে, প্রচণ্ড রকম ভালোবাসে। বিয়ের আগে রাজভিও কম ভালোবাসতো না। মেঘার বাবা মা কোনোভাবেই রাজি ছিল না মেয়েকে রাজভির হাতে বিয়ে দিতে। তখনও দুজনের মাঝে কোনো সম্পর্ক ছিল না, মনে মনে পছন্দ করতো তারা। রাজভি যখন ভালোবাসার কথা জানায়, মেঘা তখন বলেছিল, আমি কোনো রিলেশনে যেতে পারবো না। আপনি যদি আমায় সত্যিই ভালোবেসে থাকেন তাহলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান, আর নয়তো কখনো আমার সামনে আসবেন না। রাজবি রাজি হয়েছিল। সে ছিল তখনও বেকার। মেঘার পরিবার রাজি হবে কি? রাজবির পরিবারই তো রাজি ছিল না। ছেলের পাগলামির কাছে হার মেনে ওনারা কোনো মতে রাজি হয়। মেঘার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মেঘার বাবা মা ভাই কেউই রাজি ছিল না। রাজবির পাগলামির কাছে হার মানতে বাধ্য হয় মেঘাও। শান্তশিষ্ট স্বভাবের মেঘা লাজ লজ্জার মাথা খেয়েই জানিয়ে দিয়েছিল বিয়ে করতে হলে সে রাজবিকেই করবে। বড্ড আদরের মেয়ে ছিল সে। মেঘার পরিবারও রাজি হয়। অনেক চড়াই উতরাইয়ের পর দুজন এক হয়। বিয়ের পরপরই রাজবি ছোটোখাটো একটা চাকরি পেয়ে গেছিল। এর পরের বছরই বেশ ভালো মানের একটা চাকরি হয়ে যায়। আর আজ বিয়ের 3 বছর চলছে। অন্যদিকে রাজবির মাঝেও পরিবর্তন এসেছে, মাস সাতেক হবে। মেঘা পুরনো কথা স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস নিল। উকিল তাকিয়ে আছেন ওর দিকে। ডিভোর্সের কথা দুই পরিবারের এখনও কেউ জানে না। রাজবীর মা আর ছোট ভাই ছাড়া এখন আর কেউই নেই। চিন্তিত মেঘাকে দেখে উকিল পরামর্শ দিলেন আরও একটা সুযোগ দেওয়ার জন্য। সংসার ভাঙার যন্ত্রণা বড্ড ভয়াবহ। মেঘা রাজি হয়ে যায়। সে আবারও রাজবীর সাথে বাড়িতে ফিরে আসে, নিজের সাজানো সংসারে। মেঘাকে বিছানার উপর বসিয়ে রাজবী বসে ফ্লোরে মেঘার কোলের উপরে মাথা রেখে দুহাতে কোমর জড়িয়ে ধরে বলল, আমায় কখনো ছেড়ে যাবে না তো মেঘা? মেঘা নিরুত্তর। রাজবী আবারও বলল, বিশ্বাস করো, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। মাঝখানে যে আমার কি হয়েছিল, মোহে আটকে গিয়েছিলাম আমি। আর এখন নিজের ভুলটাও বুঝতে পারছি। তুমি আমার জীবনে থাকবে না এটা ভাবতেই আমার দম আটকে আসে। মেঘা কেঁদে ফেলে। এতদিন আল্লাহর কাছে সে এটাই তো চেয়েছিল, রাজবীর পরিবর্তন হয়ে আবারও ফিরে আসুক। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না, মেঘাকেও করেননি। ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনে রাজবী মাথা তুলে তাকায় মেঘার দিকে। দুহাতে মেঘার চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি, তুমি কাঁদছো কেন? তোমায় আর কখনো কাঁদতে দেব না। সে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতে মেঘার কান্নার ধমক আরও বেড়ে যায়। সে আষ্টে পিষ্টে আরও শক্ত করে রাজবীকে জড়িয়ে ধরে। হাউ মাউ করে কান্না করতে করতে বলে, তোমায় ছাড়া আমি নিজেও ভালো থাকতে পারতাম না রিজভি। নিজের থেকেও বেশি যে আমি তোমায় ভালোবাসি। রাজবী আদুরে হাতে মেঘার চুলে হাত বোলায়। তারপর মেঘাকে ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে। এক এক করে শার্টের বোতাম খুলতে থাকে। মেঘা তখনও ফোপাচ্ছিল। রাজবী এগিয়ে যায় মেঘার দিকে। দুজনের মাঝে এখন কিছুটা মাত্র দূরত্ব। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনেরই। মেঘা বাধা দেয় না রাজবীকে। রাজবী কানের কাছে ফিস করে বলে, বাবা কবে হব আমি মেঘা? মেঘা লজ্জায় জবাব দিতে পারেনি, মুখ লুকিয়ে রাজবীর বুকে। 3 মাস মেঘার অতি সুখে কাটে। রাজবীর এতদিনের অপমান অত্যাচার সব সে তার ভালোবাসা দিয়ে মেঘাকে ভুলিয়ে দিয়েছে। সময়টা এখন ঠিক আগের মতো নয়। বিয়ের পর প্রথম প্রথম যেরকম অনুভূতি হতো ঠিক সেই রকম। রাজবীর মা রেহেনা বেগমও ছেলে আর বউয়ের খুশি দেখে বেজায় খুশি। ঘরের মধ্যে এতদিন কোলাহল দেখে তিনি গুমড়ে গুমড়ে কাঁদতেন। ছেলে তার কোনো কথাই শুনতেন না। রাজবী অফিসে চলে যাওয়ার পর চিন্তিত মুখে বসেছিল মেঘা। রেহেনা বেগম মেঘাকে ডেকে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে মা? বসুন মা। তিনি বসলেন। মেঘার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন,
রিজভি কি আবারও তোকে কিছু বলেছে? না মা, এখন রিজবে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ না, কয়েক মাস ধরে পিরিয়ড হচ্ছে না, তাই চিন্তা হচ্ছে। রেহেনা বেগমের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। তাকে কিছুটা উচ্ছ্বাসিত দেখায়। তিনি মেঘাকে শান্ত করে বললেন, একবার ডাক্তারের কাছে যা, পরীক্ষা করে দেখ। শাশুড়ি কি বোঝাতে চাচ্ছে সেটা মেঘা বুঝতে পেরে কিছুটা লজ্জাও পেল। শাশুড়ির প্ল্যান মোতাবেক রাজভিকে কিছু না জানিয়েই বান্ধবী মাহবুবাকে নিয়ে সে ডাক্তারের কাছে যায়। রিপোর্ট দেবে পরদিন। রাজভিকে এই বিষয়ে এখনই কিছু জানানো না। রাতে বাড়ি ফেরার পথে পকেটে করে বেলি ফুলের মালা নিয়ে আসে রাজভি। ডিনারের পর সব কাজ শেষ করে মেঘা যখন ঘরে আসে তখন হ্যাঁচকা টানে তাকে বুকের কাছে নিয়ে আসলো। পেছন থেকে জড়িয়ে ধরে বলল, রাতেও তুমি এত ব্যস্ত থাকো? কোথায় এত ব্যস্ত দেখলে? টেবিল গুছালাম, খাবারগুলো ফ্রিজে রাখলাম, আর কয়েকটা এঁটে থালা বাসন ছিল সেগুলোই ধুলাম। এগুলো কি কম নাকি? কত বলি একটা কাজের লোক রাখি, তুমি তো শোনোই না। রাতুল তো হোস্টেলেই থাকে, মাত্র 3 জনের সংসার, এর জন্য আবার কাজের লোক লাগবে নাকি? আমার সংসার আমি সামলাতে পারবো। আমি জানি ম্যাম, আপনি যে পারবেন, কিন্তু এই যে কাজ করতে গিয়ে আমায় যে সময় দিচ্ছেন না। তুমি যে সারাদিন অফিসে থাকো, আমি কি কিছু বলি? তোমার সঙ্গে কথাই পারবো না, মাফ চাই। এখন চোখ বন্ধ করো তো। কেন? আগে তো করো। মেঘা চোখ বন্ধ করার পর বেলি ফুলের মালা সামনে রেখে বলল, এবার তাকাও। মেঘা ফুল দেখে ভীষণ খুশি হলো। মিষ্টি করে হেসে বলল, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? তবে আর কি? ভালোবাসা চাই। ভালো তো বাসি। মুখে বললে তো হবে না, আমার তো প্র্যাকটিক্যালি চাই। কথা বলতে বলতে রাজভি মেঘাকে সুড়সুড়ি দিতে থাকে আর মেঘা খিলখিল করে শব্দ করে হেসে ওঠে। দুজনের ভালোবাসাময় রাত্রি কাটার পর আরও একটা সুন্দর সকালে দেখার সৌভাগ্য হয় মেঘার। সে গোসল করে ফজরের নামাজ আদায় করে নিল। সকালের নাস্তা একাই বানায় সে। আগে শাশুড়িও সাহায্য করার জন্য উঠত, কিন্তু মেঘার কড়া নিষেধ আছে, তাই রেহনা বেগম এখন শুধু নামাজ পড়েই শুয়ে থাকেন। রাজবি 7টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল। 10টার দিকে মেঘাও হাসপাতালে যায় রিপোর্ট আনার জন্য। রিপোর্ট দেখে তার চোখ ছলছল করে ওঠে, আনন্দের অশ্রু তার চোখে। রিপোর্ট পজিটিভ। মাহবুবা মেঘাকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন দোস্ত। মেঘাও মাহবুবাকে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ দোস্ত। ভাইয়াকে এবার খবরটা দে। ভাবছি ওর অফিসে গিয়েই দিই। এটা ভালো আইডিয়া। তুই কি একা যেতে পারবি? কেন? আসলে আমার শাশুড়ি কিছুটা অসুস্থ, বেশি দেরি করলে বুঝিসই তো। তার মধ্যে ভাইয়াকে এত বড় সুখবর দিবি, তোদের আলাদা একটা স্পেস প্রয়োজন। মাহবুবার দুষ্টু কথার ইঙ্গিত বুঝতে পারে মেঘা। কাঁধে চাপড় দিয়ে বলল, তুই আর ভালো হবি না। মাহবুবা হাসল। এরপর সে চলে গেল তার বাড়ির দিকে আর মেঘা গেল রাজভীর অফিসে। তবে রাজভী অফিসে ছিল না। কোথায় গেছে জিজ্ঞাসা করলে পিয়ে জানায় রাজভী কিছুটা অসুস্থ বোধ করায় কোয়ার্টারে গিয়ে রেস্ট নিচ্ছে। ধন্যবাদ জানিয়ে মেঘাও ফিরে আসে। অফিস থেকে কোয়ার্টার দিলেও সেখানে ওরা কেউ থাকে না। মাঝে মাঝে মেঘাকে নিয়ে এসে 2-1 দিন থেকে যেত শুধু। কোয়ার্টারে গিয়ে দেখতে পায় দরজার ভেতর থেকে লক করা। নক করতে যাবে তখন ভেতর থেকে চাপার শব্দ ভেসে আসে। সে আর নক করলো না, জানলার কাছে গেল। জানলাটা একটু ফাঁকা ছিল। সে ওইখানেই দাঁড়িয়ে পর্দাটা সরায়। সঙ্গে সঙ্গে তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রাজভী অন্য একটা মেয়ের সাথে ইন্টিমেট অবস্থায়। চোখ ফেটে পানি আসছে মেঘার। সে কিছুতেই অন্য মেয়ের সাথে রাজভীকে সহ্য করতে পারছে না। কাল রাতে ওই একইভাবে রাজভী মেঘাকেও ভালোবাসা প্রদান করেছে, আর আজ সে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। শরতের সুখময় যে ফুলের কলি কেবল ফুটতে শুরু করেছিল মেঘার ভেতর, সেই ফুল কলি অবস্থাতেই মারা গিয়েছে। সে যে কিভাবে কোয়ার্টার থেকে বাড়ি ফিরেছে সে নিজেও জানে না। বাসায় এসে ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো মুখে পানি ছিটা দিয়েছে। পুরো শরীর তার ভিজে গেছে পানিতে। হাত পা ক্রমান্বয়ে কাঁপছে শুধু। প্যানিক করছে একটু পরপর। কল ছেড়ে সে নিচে বসে পড়েছে। রাজবী বাড়িতে ফিরল সন্ধ্যার সময়, হাতে তার বেলি ফুলের মালা। মেঘা শুয়েছিল লাইট বন্ধ করে। রাজবীর পায়ের শব্দ সে চেনে। বুকের ভেতর আবারও সেই অসহনীয় যন্ত্রণা হচ্ছে। চোখ থেকে পানি পড়ছে অনবরত। রুমের লাইট জ্বালিয়ে রাজবীর কাছে গেল মেঘার। খাটের উপরে বসে মেঘার গায়ে হাত রেখে ডাকলো,
ঘুমিয়েছো মেঘ? মেঘা জবাব দিল না। রাজভি এবার মেঘার হাত ধরে টেনে ওর দিকে ঘোরালো। কান্না করে মেঘার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। রাজভি আতঙ্কিত কণ্ঠে জানতে চাইল। কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? মেঘা অঝরে কাঁদছে তখনও। ঘেন্না লাগছে রাজভিকে দেখে। এত অভিনয় আর সে সহ্য করতে পারছে না। রাজভি ওকে ধরে উঠিয়ে বসালো, গায়ে দুহাত রেখে বলল। বলো না আমায়, তোমার কি হয়েছে জান? মেঘার দুঃখগুলো ক্রমশ রাগে পরিণত হলো। সে নিষ্পলক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সজোরে একটা কষিয়ে থাপ্পড় বসালো রাজভির গালে। রাজভি গালে হাত দিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে আছে মেঘার দিকে। মেঘা হিচকি তুলে কাঁদছে। রাজভি কিছু বলার পূর্বেই মেঘার ফোনটা বেজে উঠল। মাহবুবার কল এসেছে। মেঘা কোনো রেসপন্স দেখালো না। রাজভি কি মনে করে যেন ফোন রিসিভ করলো। ওপাশ থেকে মাহবুবার ঝলমলে কণ্ঠস্বর ভেসে উঠল। কিরে মেঘু, ফোন ধরিস না কেন? ভাইয়াকে খবরটা দিয়েছিস? আমি রিজভি। ও ভাইয়া, মেঘা কোথায়? ওকে সে কখন থেকে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ধরছেই না। নাকি আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? রাজভি চতুরতার সহিত বলল। মেঘা ঘুমিয়েছিল। কিসের খবরের কথা বলছিলে তুমি? সে কি, মেঘা বলেনি আপনাকে? না তো। তাহলে আমি আর কিছু না বলি, ওই আপনাকে সুখবরটা দেবে। মাহবুবা, কল কেটো না। মেঘা আমার সাথে রাগ করে বসে আছে। কি হয়েছে কিছুই বলছে না। তুমি কি কিছু জানো? মাহবুবা বেশ অবাক হলো। এমন খুশির সময়ে মেঘার রাগ করার কারণ কি থাকতে পারে? নাকি সারপ্রাইজ দেবে বলে রাগের অভিনয় করছে? মেয়েটা এমন কেন? ফোনও ধরলই নেই, কিছু বলেও নেই। এখন সে কি করবে? সত্যতা বলতে তো সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। কি হলো বলো? রাজভি ফের তাড়া দিল। কেন ঠকালে আমায়? রাজভি হতবিহলিত হয়ে বলল। ঠকিয়েছি মানে? কি বলছো এসব? আল্লাহর দোহাই লাগে রিজভি, আর অভিনয় করো না আমার সাথে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মেঘা এবার রাজভির শার্টের কলার চেপে ধরে বলল। অন্য মেয়ের সাথে যখন তোমার সম্পর্ক আছেই, তাহলে কেন আমায় ডিভোর্স দিতে নিষেধ করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। শার্টের কলার থেকে মেঘার হাত সরিয়ে বলল রিজভি। মেঘা এবার অতি কষ্টে উদ্ভ্রান্তির মতো হাসতে হাসতে বলল। তাই তাই বুঝি? কোয়ার্টারে আজ কার সাথে ইন্টিমেট হয়েছিলে? রাজবীর মুখের রং পাল্টে গিয়েছে। সে বসা থেকে উঠে দাঁড়ালো। মেঘাও বিছানা থেকে নেমে বলল। কি হলো, মুখ লুকাচ্ছ কেন এখন? রাজবী থতমত খেয়ে বলল। কি যাতা বলছো? যাতা বলছি আমি, যাতা? মেঘা এবার ফোন থেকে ইন্টিমেটের একটা ছবি বের করে দেখিয়ে বলল। এখনো বলবে যাতা বলছি আমি? রাজবীর ছবিটা দেখে থ বনে গেল। তার আর এড়িয়ে যাওয়ার উপায় নেই, আর না আছে মিথ্যে বলার সুযোগ। মেঘা কাঁদতে কাঁদতে ফের বলল। চুপ করে আছো কেন, জবাব দাও। আর কি জবাব দেব? সব তো জেনেই গেছো। কে এই মেয়ে? তা জানা কি জরুরি? জরুরি নয় বলছো? কেন করছো আমার উপর এরকম মানসিক অত্যাচার? আমি তো মনকে বুঝিয়ে নিয়েছিলাম, তোমাকে ডিভোর্স দিতেও রাজি হয়েছিলাম। তাহলে কেন আমাকে আটকালে? কেন ভালোবাসার অভিনয় করলে? কি চাও তুমি আমার কাছে? বাচ্চা? মেঘা বিস্ময়ভূত হয়ে তাকিয়ে আছে। কাঁদতেও যেন ভুলে গেছে ও। রাজবী তার ভালো মানুষের মুখোশ খুলে আসল রূপে ফিরে এসে বলল। আমার একটা বাচ্চা চাই মেঘা। তুমি শুধু আমাকে একটা বাচ্চা দাও, এরপর তোমার মুক্তি। তুমি যেখানে ইচ্ছে চলে যেতে পারো। মেঘার কথা বলার মতো ভাষা নেই। সামনে দাঁড়ানো মানুষটাকে সে চিনতে পারছে না। এটা কি ওর চিরপরিচিত সেই রাজবী? মাহবুবা, তখন কিসের সুখবরের কথা বলছিল? তুমি কি প্রেগনেন্ট? জানতে চাইলো রাজবী। মেঘা চুপ করে আছে। রাজবী আবারও বলল। বলো। মেঘা দিশেহারা হয়ে পড়েছে। সে কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। বাচ্চার জন্য রাজবী মেঘাকে ডিভোর্স দেয়নি। মেঘা চোখ মুখ শক্ত করে পাল্টা প্রশ্ন করলো। তোমার তো সম্পর্কই আছে, তাহলে তুমি আমার কাছে কেন বাচ্চা চাইবে? ওই মেয়ে কি মা হতে পারবে না? বুদ্ধিমতী মেয়ে, ধরে ফেলেছো ব্যাপারটা। ভালোই হলো। তোমাকে অযথা ব্যাখ্যা করে আমার সময় নষ্ট করতে হলো না। এখন তাহলে আর ঝামেলা করো না, কেমন? মেঘার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সামনে দাঁড়ানো রাজবী এখন আরও ওর মানুষ মনে হচ্ছে না। মানুষরূপী একটা নরক পিশাচ যেন দাঁড়িয়ে আছে ওর সামনে। কিন্তু মেঘা এখন কি করবে?
সকালের কুসুমরাঙা মিষ্টি রোদের আলো এসে বিছানার উপরে পড়েছে, সেই সাথে কিছুটা ছুঁয়ে যাওয়া দেওয়ার চেষ্টা করছে প্রকৃতিকেও। চোখে মুখে রোদ লাগার প্রতি বন্ধ চোখ দুটো আরও কুঁচকে ফেলল। বিরক্ত হয়ে তাকালো জানলার দিকে। গতকাল রাতে ইলেকট্রিসিটির সমস্যা ছিল বলে জানলার ঠাই লাগানো হয়নি, পর্দাগুলো আধখোলা অবস্থায় ছিল। এরপর যে কখন ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। পর্দা টেনে দিতে গিয়ে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলো। ঘুমটাও ঠিক কেটে গেল তখনই। ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখলো মাত্র 8:30 বাজে। আজ ক্লাস টেস্ট ছিল, কিছু পড়েনিও, তাই পরীক্ষা দেওয়ার ইচ্ছেও নেই। তার আসলে পড়াশোনা করারই কোনো ইচ্ছাই নেই, শুধুমাত্র মায়ের জন্য পড়তে হচ্ছে। পড়াশোনা জীবন এসবের প্রতি প্রীতির এখন বড্ড অনীহা, তবে মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু করতে হয়। ফোনটা রেখে ঘুমানোর প্রস্তুতি নেবে তখনই রিংটোনটা বেজে উঠল। স্ক্রিনে রাজবীর নাম ভেসে উঠেছে। ফোনটা রিসিভ করলো প্রীতি। বলুন। ওপাশ থেকে রাজবীর বিরক্তিমাখা চাপা কণ্ঠস্বর ভেসে এলো। ঘুমাচ্ছিলে? হুম, ঘুম ভেঙে গেছে। দেখা করো আজ। কেন? গতকালই তো দেখা করলাম। রুমে না, কোনো রেস্টুরেন্ট। কি দরকার? দেখা হলেই বলবো। সময় আর ঠিকানা একটু পর মেসেজ করে দিচ্ছি। আচ্ছা। ফোন রাখার পর প্রীতি কিছুক্ষণ বসে রইল। রাজবীর সাথে প্রীতির পরিচয় খুব বেশি দিনের নয়। পরিচয়টা খুব অদ্ভুতভাবেই হয়েছিল ট্রেনে। মামার বাড়ি থেকে আসার সময় দুজনের সিট ছিল পাশাপাশি। স্টেশনে প্রীতির ফোনটা চুরি হয়ে যায়। ভয়ে এত কাঁদছিল তখন ও রাজবীর বিব্রত ভঙ্গিতে প্রীতিকে সান্ত্বনা দিচ্ছিল। কান্না কিছুটা কমে এলে রাজবীর ফোন দিয়েই বাড়িতে যোগাযোগ করছিল এবং কিছুটা অদৃশ্য দায়বদ্ধতা থেকেই রাজবীর সেদিন প্রীতিকে বাড়ি অবধি পৌঁছেও দিয়েছিল। এরপর অনেক দিন কেটে গিয়েছে। হঠাৎ করেই প্রীতির একদিন রাজবীর কথা মনে পড়ে। লোকটাকে ঠিকমতো ধন্যবাদও জানানো হয়নি। ফোন চুরি হয়েছিল বিধায় তারিখটা খুব ভালো করেই মনে ছিল প্রীতির, তাই মায়ের ফোনে সেই তারিখটা খুঁজে খুঁজে রাজবীকে কল করেছিল। প্রথমে বেশ নার্ভাস থাকলেও কিভাবে যেন সাহস জুগিয়ে দেখা করার কথা বলে ফেলেছিল প্রীতি নিজেই। রাজবীও রাজি হয়ে গিয়েছিল। এরপর কফি শপের সেই কফির আড্ডা থেকেই দুজনের নিয়মিত কথা হতে থাকে। দেখাও করতো দুজনে ঘন ঘন। প্রীতি ভীষণ ভালো লেগে যায় রাজবীকে। সে তখনও জানতো না রাজীব যে বিবাহিত। সে বুঝতে পারত রাজবী প্রীতিকে পছন্দ করে। অবশ্য পছন্দ না করার মতো কোনো কারণও নেই, কেননা প্রীতি দেখতে যথেষ্ট সুন্দরী আর স্মার্ট, যে কোনো ছেলেরই ভালো লাগবে। কিন্তু তবুও মনের ভেতরে একটা ভয় ছিল। সেই ভয় থেকেই প্রীতি রাজবীর থেকে নিজেকে দূরত্ব রাখতে চাইতো। কিন্তু ততদিনে রাজবীর নিজেও প্রীতির জন্য পাগল হয়ে গিয়েছে। ঝুম বৃষ্টি একদিনে প্রীতিকে ডেকে রাজবীর নিজের মনের কথাগুলো বলে দেয়। প্রথমে প্রীতিকে নির্বাক থাকলেও পরক্ষণে নিজের মনে দানা বেঁধে থাকা ভয়ের কথা মনে করে সত্যিটা বলে দেয় ও। এসএসসির পর প্রীতির গ্রামে এক ছেলের সাথে বিয়ে হয়। সুন্দরী বলে খুব ছোট থেকেই বিয়ের প্রস্তাব আসত। এক পর্যায়ে গিয়েও বাবা মা প্রীতিকে গ্রামের এক প্রভাবশালী ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর সব কিছু খুব সুন্দর মতোই চলছিল। স্বামী, সংসার, পড়াশোনা সব বেশ মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছিল প্রীতি। সে যখনই ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠে তখন বাচ্চা নেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছিল না। পরীক্ষা করার পরও জানতে পারে সমস্যা আসলে প্রীতিরই। সে কখনো মা হতে পারবে না। শ্বশুরবাড়ির সকলেই চোখের বিষ হয়ে ওঠে তখন প্রীতি। এমনকি স্বামীও তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। হঠাৎ করে যেন প্রীতির জীবনে কালবৈশাখী ঝড় নেমে এসেছিল। স্বামী প্রীতিকে ডিভোর্স দিবে জানায়। এত সন্দেহজ স্বামীকে ধরে রাখতে পারেনি ও। সত্যি সত্যি প্রীতিকে ডিভোর্স দিয়ে অন্য আরেকটা বিয়ে করে সেই ছেলে। তার প্রভাবশালী বলে প্রীতিরা কিছুই করতে পারে না। এই ঝড় কেড়ে নেয় প্রীতির বাবাকেও। ডিভোর্সের 3 মাস পর প্রীতির বাবাও মারা যায়। মা পারভিন বেগম তখন প্রীতিকে নিয়ে অথৈ সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলেন। প্রীতির বড় মামা তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঢাকায় নিজেদের পুরনো হাফ বিল্ডিং বাড়িটা ওদের থাকতে দেয়। মাসে মাসে খরচও দেয়। গ্রাম থেকে ছোট মামা ফসলাদি পাঠায়। পাশাপাশি পারভিন বেগমও সেলাইয়ের কাজ করেন।
একটি ছোট টেলার্সের দোকান আছে তার। প্রীতির পড়াশোনা বন্ধ ছিল 2 বছর। মামাদের এবং মায়ের জন্য প্রীতি আবারও কলেজে ভর্তি হয়েছিল। মূলত এসব কিছুর জন্যই প্রীতির পড়াশোনা ও জীবনের প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু রাজীব এসে যেন আবারও নতুন করে প্রীতিকে বাঁচতে শিখিয়েছে। সব জেনেও সে প্রীতিকে মেনে নিয়েছে, কথা দিয়েছে তার বাচ্চা লাগবে না, শুধু প্রীতিকে পেলেই সে খুশি। প্রীতির সাথে কথা হওয়ার পর থেকেই মেঘার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল ওর। রাজবি তখনও বুঝতে পারছিল না সে কি করবে। একদিকে সে প্রীতির প্রেমে মগ্ন হয়ে গেছে, অন্যদিকে মেঘার প্রতি তার অনীহা তৈরি হয়েছে। প্রীতির সঙ্গে সে প্রথম রাত কাটানোর পরেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে প্রীতিকেই বিয়ে করবে এবং মেঘাকে ডিভোর্স দেবে। কিন্তু এর আগে প্রীতিকে সত্যিটা বলতে হবে। সত্যি জানার পর প্রীতি কি রিয়াকশন হবে এটা ভেবেই ভয় পাচ্ছিল রাজবি। একদিন সাহস করে দুজনেই ইন্টারমিটের পর রাজবি সত্যিটা বলে দেয় এবং ক্ষমাও চায়। এতদিন সত্যিটা লুকানোর পর প্রীতি সেদিন রাগ করে চলে যায়। রাজবীর কোনো রাজবি কোনো কথাই শোনে না, কিন্তু পরক্ষণে ঠান্ডা মাথায় ভেবে দেখে রাজবিকে তার প্রয়োজন। হোক সে বিবাহিত, কিন্তু টাকা তো আছে, ভালো জবও করে, দেখতেও হ্যান্ডসাম, এবং প্রীতি মা হতে পারবে না জেনেও সব মেনে নিয়েছে, বিয়েও করতে চাচ্ছে। তাহলে আর কি লাগে। প্রীতি তখন ফোন করে জানায় সে রাজবিকে বিয়ে করবে, কিন্তু একটা শর্তে, মেঘাকে আগে ডিভোর্স দিতে হবে। প্রীতি না বললেও রাজবি মেঘাকে ডিভোর্স দিত, তাই শর্ত শুনে মনে মনে হেসেছিল সেদিন রাজবি। মেঘাকে ডিভোর্সের কথা বলার পর মেঘা শুধু অবাক হয়ে তাকিয়েও ছিল, এরপর কান্না করে অনেক আকুতি মিনতি করেও ছিল, বারবার চাচ্ছিল সংসারটা বাঁচাতে। কিন্তু রাজবি ওর সিদ্ধান্তে অটল ছিল, সে ডিভোর্স দেবেই। তখনই একদিন প্রীতি ওকে একটা বুদ্ধি দেয়। বুদ্ধি বলে কুবুদ্ধি বলাটাই হয়তো বেশি মানানসই হবে। প্রীতি জানায় মেঘাকে এখনই ডিভোর্স না দিতে, আগে একটা বাচ্চা নিতে বলে। বাচ্চা হলে তখন যেন মেঘাকে ডিভোর্স দেয়। আইডিয়াটা পছন্দ হয় রাজবীর। এক ঢিলে 2 পাখি মারা যাবে, বাচ্চাও রাজবীর থাকবে আর প্রীতিও ওর হবে। দারুণ ব্যাপারটা। ঠিক এই জন্যই ডিভোর্স না দিয়ে ভালোবাসার অভিনয় করেছিল সে মেঘার সাথে। প্রীতি বসে আছে সেই কফি শপে, যেখানে দুজনে প্রথম একসাথে দেখা করেছিল। রাজবি মেসেজ দিয়ে এখানেই আসতে বলেছে। রাজবি এলো মিনিট 5 পরে। সেই দপ করে চেয়ারে বসলো, টিস্যু দিয়ে মুখ মুছে জিজ্ঞাসা করলো, কখন এসেছো? 10 মিনিট হবে। আপনার দেরি হলো কেন? অফিস থেকে ছুটি নিয়ে আসতে ঝামেলা হলো। ও, হঠাৎ এত জরুরি তলব? বিরাট কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? মেঘা তো সব জেনে গেছে। প্রীতি বিস্মিত হয়ে বলল, সব জেনে গেছে মানে? কিভাবে জেনেছে? গতকাল আমাদের একসাথে দেখেছে ইন্টিমেট অবস্থায়। ও মাই গড, এখন কি হবে? আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? কিছুই হবে না, একদিন না একদিন তো এমনিও জানতো। আপনি এত নিশ্চিন্তে আছেন কিভাবে? এখন যদি সে সবাইকে বলে দেয় সবটা? বলুক। যদি বাচ্চা নেওয়ার পর অ্যাবর্শন করায়? হুম, মেঘা এমন মেয়েই না, ও একটা প্রাণ নষ্ট করবে না কখনোই। যদি বাচ্চা আপনাকে না দেয়? বললেই হলো। বাচ্চা কিভাবে নেব সেটা আমার বিষয়, আমি বুঝে নেব, তুমি চিন্তা করো না। আচ্ছা, সব না হয় বুঝলাম, কিন্তু এখন যদি সে কনসিভ করতে রাজি না হয়, কি করবেন তাহলে? জোর করে ইন্টিমেট হবেন? রাজবি এই পর্যায়ে হেসে ফেলল, হাসতে হাসতে বলল। মেঘা কনসিভ করেছে। প্রীতি মুখে হাত রেখে অবাক হয়ে বলল, হোয়াট? সত্যি? হ্যাঁ, অবশ্য মেঘা এখনো বলেনি আমাকে, ওর বেস্ট ফ্রেন্ডের থেকে জেনেছি। একই সাথে ভালো এবং খারাপ দুটোই খবরই যেন প্রীতি কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না ঠিক। রাজবি প্রীতির হাত ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব, তুমি শুধু আমার পাশে থেকো। প্রীতিও শক্ত করে তখন রাজবির হাত ধরল আর রাজবি বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি, সময় আছে তো হাতে? প্রীতি হেসে বলল। আছে। মেঘা রুমের দরজা বন্ধ করে বসে আছে। মাত্র একদিনেই তার চোখ মুখের অবস্থা বেহাল। সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি, সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। রাজবীর এই সত্যিটা এখন কাউকে বলেনি, কিভাবে বলবে? আর কী বা বলবে? যে মানুষটাকে নিয়ে মেঘা এতদিন গর্ব করতো, সেই মানুষটার এমন বিকৃত রূপের কথা কি করে বলবে? মেঘা ফুপিয়ে কেঁদে উঠল। রাজবি এলো তখন বাসায়। দরজায় নক করার অনেকক্ষণ পর মেঘা দরজা খুলে দিল। গালে চোখের পানি লেগে চিকচিক করছে।
রাজবি রাগ দেখিয়ে গিয়েও দমে গেল। জিজ্ঞাসা করলো। এত কাদার কি আছে? মেঘার ইচ্ছে করছিল একদলা থুতু রাজবির গালে মুখে ছিটিয়ে দিতে। রাজবি দরজা আটকে দিয়ে নিজেই বলল। মেঘা, এই সময়ে এত কাঁদলে হবে না। নিজের যত্ন নিতে হবে, ঠিক মতো খেতে হবে। মা বলল তুমি নাকি সারাদিন কিছুই খাওনি। এটা তো ঠিক না। তুমি নিজের সাথে সাথে আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মেঘা অবাক হয়ে তাকালো। রাজবি হেসে বলল। এত অবাক হচ্ছ কেন? তুমি না বললেও আমি কিন্তু সত্যিটা জানি। কেন গতকাল আমাকে বলনি বলো তো? সারপ্রাইজ দিতে চেয়েছিলে? মেঘা নির্বাক। রাজবি ফের বলল। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই? আমার বাচ্চার মা হচ্ছ তুমি, যা চাইবে তাই দেব। তোমার সাথে কথা বলারও রুচি নেই আমার। আমি বাড়িতে চলে যাব কাল সকালেই। মেঘা বাইরে যেতে চাইলেই রাজবি হাত টেনে ধরল। কোথায় যাচ্ছ? মায়ের কাছে। মায়ের সাথে ঘুমাবো আমি। কেন? ডিভোর্সের আগ পর্যন্ত তুমি আমার কাছে, আমার সাথেই থাকবে। বাপের বাড়ি তো দূরে থাক, আমার মায়ের কাছেও তুমি রাত থাকতে পারবে না। আশা করছি এখনও তুমি কাউকে কিছু জানাওনি, আর জানিয়েও লাভ নেই। বাচ্চা না পর্যন্ত তোমার মুক্তি নেই আমার থেকে। আমার হাত ছাড়ুন। রাজবি মেঘাকে কাছে টেনে জড়িয়ে ধরল। এমন করছো কেন? একটু কাছে আসো। রাজবি মেঘাকে কোলে করে বিছানায় নিয়ে গেল। নিজের ভর মেঘার ওপরে দেওয়ার পূর্বেই মেঘা এক ধাক্কা নিয়ে নিজেকে ফেলে দিল রাজবিকে। রাজবি উন্মাদের মতো হেসে উঠে বলল। কি আশ্চর্য, তোমার গায়ে এত শক্তি! মনে হয় আমাদের ছেলে বাবু হবে, তাই না মেঘা? আপনার ওই পবিত্র মুখে আমার নাম নেবেন না। আর এই বাচ্চা আপনাকে আমি কখনোই দেব না। ও আমার বাচ্চা। আপনার মতো চরিত্রহীন কোনো বাবার দরকার হবে না ওর। আরে বাহ, মনের জোরও দেখি বেড়ে গিয়েছে তোমার। রাজবি উঠে আবারও কাছে গেল মেঘার পাশে বসে বলল। প্রীতির কাছে গেলেও কিন্তু তোমার মতো করে না, জানো? আমার আদর উপভোগ করে আর নিজেও আদর করে। তুমি আমাকে আদর করো না কেন? মেঘার মনের জোর মুহূর্তেই দুর্বল হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল রাজবি আর প্রীতির অন্তরঙ্গ মুহূর্ত। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। রাজবি মেঘাকে শারীরিক অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করছে দেদারসে। রেহেনা বেগম গালে হাত দিয়ে সোফায় বসে আছেন। দুশ্চিন্তায় হাত পা অবশ হয়ে যাচ্ছে তার। ঘড়ির কাঁটায় সময় দেখলেন 12:30 পার হয়ে গিয়েছে। রাতুলকে তিনি সেই কখন কল করেছেন, এখনও ছেলেটার বাড়িতে আসার কোনো নাম নেই। ওইদিকে ঘরের দরজায় বারংবার ধাক্কা দিচ্ছে মেঘা। কান্না করতে করতে মেয়েটার কণ্ঠও যেন ভাঙতে বসেছে প্রায়। দরজার এপাশ থেকে তিনি কোনো সান্ত্বনাও দিতে পারছেন না। মেঘা কোনো কথাই শুনতে চাচ্ছে না। অবশ্য পরিস্থিতি তো তেমনই নেই। সকালে অফিসে যাওয়ার সময় রাজবি বলে গেল কোনোভাবেই যেন ঘরের দরজা খোলা না হয়। অবশ্য তালা মেরে সে চাবিটা সঙ্গে করে নিয়ে গেছে। নিচে গিয়ে আবারও কিছু সময়ের মধ্যেই দোকান থেকে এক গাদা খাবার এনে ঘরে রেখে গেছে, সেই সাথে দুপুরের খাবারটাও। কি হচ্ছে না হচ্ছে রেহনা বেগম কিছুই বুঝতে পারছে না। রাজবিকে প্রশ্ন করেও কোনো লাভ হয়নি। মেঘা সম্ভবত তখন ঘুমিয়েছিল, তাই কোনো সারা শব্দ পাননি তিনি। সকাল 9টার পরেই মেঘার ডাক শুনতে পান তিনি রুম থেকে। বাইরে আসার জন্য মেয়েটা চটফট করছিল, কিন্তু সে কি করবে? তার কাছে তো কোনো চাবি নেই। উপায়ন্তরহীন হয়ে তিনি ছোট ছেলে রাতুলকে বাড়িতে আসতে বললেন। রেহেনা বেগমের দুশ্চিন্তা ও আদি অন্ত শেষ হবার মধ্যখানেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তিনি দরজা খুলেই দেখতে পান ঘামার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে রাতুল। ভেতরে ঢুকে সোফায় গা এলিয়ে বসলো। কি রে বাবা, ঠিক আছিস? জানতে চাইলেন রেহেনা বেগম। আমি ঠিক আছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই নেমে অনেকখানি পথ হেঁটে এসেছি। রেহেনা বেগম এক গ্লাস পানি এনে পাশে বসলেন। ঘরের দরজায় আবারও ধাক্কাধাক্কির শব্দ। রাতুল পানি পান করতে গিয়েও থমকে গেল। বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল। ঘরে কে? রেহেনা বেগম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জবাব দিলেন। মেঘা, তোর ভাইয়া সকালে অফিসে যাওয়ার সময় তালা দিয়ে গেছে। কেন? জানি না আমি কিছুই, আমাকে কিছু বলেনি। মেয়েটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, তাই তোকে কল করেছি। তুই তাড়াতাড়ি তালাটা ভাঙার ব্যবস্থা কর তো। রাতুল পানিটুকু পান করে রান্নাঘর থেকে নোড়া এনে তালায় বাড়ি দিতে তালা ভাঙল। দরজা খুলে দেখতে পেল মেঘা ক্লান্ত ভঙ্গিতে ফ্লোরে শুয়ে আছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। রেহেনা বেগম এগিয়ে গিয়ে মেঘাকে ধরে উঠে বসালেন। রাতুলকে বললেন পানি আনতে। ব্যতিব্যস্ত হয়ে জানতে চাইলেন। কি হয়েছে মা?
মেঘা অস্পষ্ট কণ্ঠে ভেঙে ভেঙে বলল। ও মানুষ না, আপনার ছেলে মানুষ না মা। মেঘাকে ধাতস্থ হওয়ার জন্য কিছুটা সময় দিলেন রেহেনা বেগম এবং রাতুল। মেঘা ভাঙা ভাঙা কণ্ঠে যা যা বলল তা শুনে একই সাথে মেঘার প্রতি কষ্টে এবং রাজবীর প্রতি ঘৃণায় মনটা বিষিয়ে যাচ্ছিল ওদের। কোনো মানুষ এতটা নিচে নামতে পারে? মেঘার ফোনটাও পর্যন্ত নিয়ে গেছে যাতে করে কারোর সাথেই কোনো যোগাযোগ করতে না পারে। রেহেনা বেগম কান্না করে ফেললেন। মেঘার হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিও মা, আমি ওকে সত্যি মানুষ করতে পারিনি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, রাতুল গিয়ে তোমাকে তোমার বাসায় দিয়ে আসবে। ওর মতো জানোয়ারের সাথে তোমায় থাকতে হবে না মা। রাতুলও ওর মায়ের কথা মতোই মেঘাকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। মেঘাকে জিজ্ঞাসা করতে জানতে চাইল ওর বাসায় কারোর সাথে ফোনে কথা বলবে কিনা। মেঘা ইশারায় নিষেধ করলো। বাড়ির সামনে গিয়ে মেঘা অস্পষ্ট কণ্ঠে রাতুলকে চলে যেতে বলল, কারণ রাজবীর প্রতি রাগ যদি বাবা মা ভাই ওর উপরে দেখিয়ে ফেলে। কিন্তু রাতুল মেঘাকে এই অবস্থায় ফেলে চলে যেতে অপারগতা প্রকাশ করলো। মেঘারা থাকে 3 তলায়, বাসে কোনো লিফট নেই। এই অবস্থায় সিঁড়ি ভেঙে মেঘার তো একার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। রাতুল নিজেই ওকে কোলে তুলে বাড়ির 3 তলা পর্যন্ত পৌঁছে গেল। রাজবীর বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা বেজে গেছে। সে বেশ প্রফুল্ল মনে বাড়ি ফিরলেও যখন দেখল মেঘা নেই তখন তার প্রফুল্লতা উবে গেল। মাকে ডেকে মেঘার কথা জিজ্ঞাসা করলে গালে সজোরে থাপ্পড় বসালেন রেহেনা বেগম। ছেলের এমন অপকর্মে লজ্জায় তার মাথা নুইয়ে যাচ্ছে, চোখে পানি টলমল করছে ওনার। ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে রাজবীর দিকে তাকিয়ে বললেন, তোর মতো একটা অমানুষকে আমি পেটে ধরেছি, বিশ্বাস করতেই পারছি না আমি। রিজভি, তুই আমার ছেলে হওয়ার যোগ্যতা রাখিস না, সেখানে একটা মেয়ের স্বামী হওয়া তো দূরে থাক। রাজবীর দাঁতের দাঁত পিষে বলল, সব জেনে গেছো তাহলে? সত্য কতদিন লুকিয়ে রাখবি তুই? মেঘা কোথায়? রেহেনা বেগম নিশ্চুপ। রাজবীর ফের জানতে চাইল, মেঘা কোথায়? ওর বাপের বাড়ি। রাজবী ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, কেন যেতে দিয়েছো ওকে? ওর গর্ভের বাচ্চাটাকে আমার চাই। জানোয়ার, আয়না দেখেছিস একবার নিজেকে? মানুষের মতো দেখতে হুবহু একটা অমানুষ রূপান্তর হয়েছিস তুই। কি বলছিস আর কি করছিস জানিস তুই? না, জানি না, আর জানতেও চাই না। শুধু জানি তুমি যা করেছো একদম ঠিক করনি। এই বাড়িতে আর তোমার জায়গা জুটবে না। তোমার সাথে আর থাকবো না আমি। রেহেনা বেগম কিছু বলার পূর্বেই রাজবীর রুমে চলে গেল। খাটে দপ করে বসে মুখ ঢাকলো 2 হাত দিয়ে। এই মুহূর্তে তার কী করণীয়? মেঘা বাপের বাড়ি চলে গেছে মানে অনেক কিছুই তার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। এই বাচ্চা সে পাবে কিনা তা তো অনেক দূরের কথা। এখন তার নিজের জন্যই কিছুটা সংশয় হচ্ছে। মেঘা যদি কোনো আইনি পদক্ষেপ নেয়, মেঘা ওকে ছেড়ে দিলেও ওর পরিবার নিশ্চয়ই রাজবীকে ছেড়ে দেবে না। এত ভাবনা চিন্তা করেও যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না রাজবী, তখন কল করলো প্রীতিকে। 2 বার রিং হবার পর প্রীতি কল রিসিভ করলো। রাজবী হন্ততন্ত হয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে প্রীতি। এই কথা শুনে প্রীতিও কিছুটা ভয়াত্ম কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘা পালিয়েছে। পালিয়েছে মানে? আপনি না বলেছিলেন ঘরে তালা দিয়ে রেখে এসেছেন? হ্যাঁ, মা তালা ভেঙে ওকে বের করে দিয়েছে। এখন আর কোনো কিছু আমাদের হাতের মুঠোয় আছে বলে মনে হয় না। হয়তো বাচ্চাটিকেও আমরা আর পাবো না। প্রীতি দাঁতের দাঁত পিষে বসলো। কেন? তখন তো খুব বড় বড় কথা বলছিলেন, আপনি সব সামলে নেবেন, এই করবেন সেই করবেন। এখন কোথায় গেল আপনার সেই দাপট? হ্যাঁ, প্রীতি, আমার পরিকল্পনা মাফিক সব হলে আমি ঠিকই সব সামলে নিতে পারতাম, কিন্তু আমার মা ওই মহিলা সব কিছু ঘেঁটে দিয়েছে। আমি কি জানতাম না কি নিজের মাই আমার সাথে এমন করবে? ঘরের শত্রু বিভীষণ। প্রীতি অশ্রাব্য ভাষায় একটা গালি দিয়ে বলল, ধ্যাৎ, আমারই ভুল হয়েছে আপনার সব কথায় অন্ধের মতো বিশ্বাস করা। রাজবী কয়েক সেকেন্ড চুপ থেকে আকুতি ভরা কণ্ঠে বলল, প্রীতি, পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, যা খুশি হয়ে যাক, কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। প্রীতির মেজাজ দেখিয়ে বলল, এই বাল, এখন কি আবেগী কথাবার্তা বলার সময়? হ্যাঁ, কিভাবে এই পরিস্থিতি সামলাবেন এখন সেটা দেখেন। আমি সব কিছু সামলে নেব, তুমি দেখো। রিজভি, কথা শেষ হওয়ার পূর্বেই রেহেনা বেগম দরজায় দাঁড়িয়ে ছেলেকে ডাকতে লাগলেন। রাজবী বিরক্তিকর চাহনি নিয়ে বলল, কি সমস্যা? ড্রয়িং রুমে আয়। কোথাও যেতে পারবো না এখন, আমার চোখের সামনে থেকে যাও তুমি। রেহেনা বেগম ঠান্ডা গলায় জবাব দিলেন,
পুলিশ এসেছে। পুলিশের কথা শুনতেই হাত পা ঠান্ডা হয়ে গেছে রাজবীর। ফোনের এই প্রান্তে প্রীতি তখনও কলে ছিল। পুলিশ কেন? ভয়ান্ত কণ্ঠে জানতে চাইল রাজবীর। রাজবীর ঘরের বাইরেই আসছিল না বিধায় পুলিশ নিজেই ঘরের সামনে চলে এলো। রেহেনা বেগমের উদ্দেশ্যে বলল। জি ম্যাডাম, আপনার ছেলে আসতে চাচ্ছে না। এরপর রাজবীর দিকে তাকিয়ে বলল। আপনার যখন এত কষ্ট হচ্ছে রুম থেকে বের হতো, তখন আমরাই না হয় রুমে চলে আসি, কি বলেন? ভয় পাবেন না, আগে কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে তারপর ডিসিশন নেব যে আপনাকে ঠিক কিভাবে অপহরণ করা যায়। রাজবী অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশের সাথে রাতুলকেও দেখে। এদিকে পুলিশের কণ্ঠ কথা শুনে কল কেটে দিয়েছে প্রীতি। প্রীতির বিয়ের আজ 4 দিন। ছেলে প্রবাসী, অনেক টাকার মালিক। বয়স কিছুটা বেশি অবশ্য, তাতে কোনো সমস্যা নেই। টাকা তো আছে, পাওয়ারও আছে। প্রীতির এখন এগুলোই প্রয়োজন। রাজবীকে আবেগের বশে ভালোবাসতে গিয়ে ভীষণ বড় ঝামেলায় পড়তে গিয়েও সে বেঁচে গিয়েছে বলা ভালো। ওর স্বামী ওকে বাঁচিয়ে নিয়েছে। পুলিশি ঝামেলায় প্রীতিকে মূলত স্পর্শ করতে পারেনি ওর স্বামীর টাকার জন্যই। প্রীতি যখনই জানতে পেরেছে রাজবীর নামে মামলা করা হয়েছে, তখন থেকেই সে পিছিয়ে গিয়েছে। এসব নাই ঝামেলার জড়ানোর কোনো মানেই হয় না। ওর কপাল ভালো যে কিছুদিন আগেই এই বিয়ের প্রস্তাবটা এসেছিল। প্রীতি এই সময় খুব একটা রাজি ছিল না, কিন্তু পরে ভেবে দেখলো এর থেকে ভালো প্রস্তাব তো আর হওয়াই নয়। তাই আর সময় নষ্ট না করে সে বিয়ে করে নিয়েছে। ভীষণ সুখেও আছে সে। রাজবী যখন মামলায় জড়িয়ে বারবার হেনস্থা হচ্ছিল, প্রীতি যখন স্বামীর প্রণয়ে মগ্ন ছিল। কোর্টে থেকে মাত্র বাড়িতে ফিরেছে রাজবী। 2 দিন সে জেলেও ছিল। মা, ভাই কিংবা প্রীতি কেউই চায়নি দেখা করতে। অবশ্য রাতুল এবং রেহেনা বেগম যে থানায় রাজবীকে দেখতে যাবে এই আশাও রাজবী করেনি। যেই মা আর ভাই নিজেই পুলিশ নিয়ে আসতে পারে, তারা কি আর কখনো যাবে রাজবীকে দেখার জন্য? এইসব ঝামেলা পড়ার পরেও প্রীতির সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। প্রীতি নিজেও একটাবারও চেষ্টাও করেনি। রাজবীর পকেট থেকে ফোন বের করে প্রীতিকে কল করলো। রিং হচ্ছে না, ব্যস্ত বলছে। আবার কল দিল রাজবী, এবারও ব্যস্ত বলছে। কারোর সাথে কথা বলছে ভেবে ফোন রেখে দিল রাজবী। সোফায় গা এলি দিয়ে ভারী দীর্ঘশ্বাস নিল। পুরো বাড়িটা ফাঁকা এখন। রাতুল তো এমনিতেও থাকতো না, মা এবং মেঘা থাকতো। দুজন মানুষই পুরো বাড়িটা একদম মাঠিয়ে রাখতো তখন। কিন্তু এখন কেউই নেই। রাতুল হোস্টেলে, মা হয়তো মামার বাড়িতে। আর মেঘা, ওর কি খবর? মেঘার কথা ভাবতেই সে আবারও দীর্ঘশ্বাস নিল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে মেঘার জন্য তার এতটা ভোগ পোয়াতে হবে। রাজবী এবার রেহেনা বেগমের নাম্বারে কল করলো। 3 বার রিং হওয়ার পর রিসিভ করলেন রেহেনা বেগম। গম্ভীর কণ্ঠে বললেন। হ্যালো। রাজবী ওপাশ থেকে মলিন কণ্ঠে জানতে চাইল। কোথায় আছো তুমি? তা জেনে তুই কি করবি? মামার বাড়িতে। রেহেনা বেগম চুপ করে রইলেন। যতই ছেলে অন্যায় করুক, তিনি তো মা, তাই তারও কষ্ট হয়। বুক ভারী হয়ে আসে কষ্টে, গলা ধরে আসে তার। কান্না আটকাতে পারেন না তিনি। তবে এত সত্য যে তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, আজও দেবেন না। যেই ভুল তার ছেলে করেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। রাজবী দীর্ঘশ্বাস নিয়ে বলল। কিভাবে পারলে মা? কিভাবে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে পারলে? আমি কি আসলেই তোমার নিজের ছেলে? আজ কেন জানি বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারিনি যে আমার পেটের সন্তান এরকম জঘন্য কোনো কাজ করতে পারে। আমি যা করেছি তোর মা হয়ে করিনি, একজন নারী হয়ে করেছি। তুই মেঘার সাথে অন্যায় করেছিস, যেই অন্যায় কোনো ক্ষমা হয় না। আমার মাতৃমন তোকে ক্ষমা করতে পারলেও নারী সত্তা কখনো ক্ষমা করতে পারবে না। এখন রাজবী চুপ করে আছে। রেহেনা বেগম ফের বললেন। তুই না মেঘাকে ভালোবাসতি রিজবি? তোর মনে আছে ওকে বিয়ে করার জন্য কত পাগলামি করেছিলি তুই? একবারও কি তোর এসব কিছু মনে পড়েনি? তুমি বাড়িতে ফিরে এসো। বাড়িতে ফিরে যাব? ফিরে যাওয়ার কোনো উপায় রেখেছিস তুই? সমাজে মুখ দেখাতে পাচ্ছি না, এলাকার মানুষ ছিছি করে। তোর মা আমি, আমি এর থেকে লজ্জাজনক অনুভূতি এখন আর আমার জন্য নেই। আমার ভীষণ একা লাগছে মা। একা লাগছে কেন? তোর প্রীতি আছে না, যা গিয়ে কল কর ওকে, বিয়ে করে ওকে নিয়ে সুখে থাক। আমাকে আর ফোন করবি না।
রাজভিকে আর কিছু বলার সুযোগ দিলেন না তিনি। ফোন রেখেই ডুকরে কেঁদে উঠলেন। আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলেন, কেন তার ছেলেটা এমন অমানুষ হয়ে গেল। কল কাটার পর অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল রাজভি। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রীতির সাথে দেখা করাটা এখন ভীষণ প্রয়োজন। সে আবারও প্রীতিকে কল করলো। এখনও ফোন ব্যস্ত বলছে। এতক্ষণ ধরে প্রীতি কার সাথে কথা বলছে? রাজভি কি মনে করে যেন ফেসবুকে গেল, কিন্তু প্রীতির আইডি খুঁজে পাচ্ছে না। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো মেসেজ সেন্ড হচ্ছে না, কলও যাচ্ছে না, প্রোফাইল পিকও শো করছে না। মেসেঞ্জারে মেসেজ করতে গিয়েও রাজভি শিওর হলো যে প্রীতি তাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। কিন্তু কেন? রাজভি এতদিন কোনো যোগাযোগ করতে পারেনি তাই? নিশ্চয়ই রাগ করে আছে। রাজভি উঠে পড়ল। প্রীতির বাসায় যেতে হবে। সে তখনই বাড়ি থেকে বের হলো প্রীতির বাসায় যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে গলির মোড়ে হাঁটছিল সে। সামনে থেকে রিক্সা নিতে হবে। গলির দুপাশেই দোকান, চায়ের দোকানে, মুদি দোকানে, সবখানেই মানুষের অদ্ভুতভাবে দেখছে রাজভিকে। কারোর চোখে মুখে ঘৃণার প্রতিচ্ছবি, কেউ বা খুব মজা পাচ্ছে ওকে দেখে, কেউ কেউ কানাঘুষাও করছে, আবার কেউ কেউ ওকে দেখে হাসাহাসিও করছে। সবার মধ্যে থেকে সালাম মিয়া বেরিয়ে এলেন চায়ের দোকান থেকে। একই এলাকায় থাকেন। রাজভিকে ভীষণ স্নেহ করতেন তিনি। মাঝে মধ্যেই টাকা পয়সা ধারও নিতেন। সেই ধারের অনেক টাকাই এখনো বাকি পড়ে আছে, শোধ করেননি। রাজভিও চক্ষু লজ্জায় চায়নি কখনো। সালাম মিয়া পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলেন, কই যাইতাছো? এই তো চাচা, একটু সামনে যাচ্ছি। খাইছো কিছু? না। চলো হোটেলে যাই, খাওয়াই তোমারে। না চাচা, ক্ষুধা নাই, এখন এমনিও খাবো না। ও, পুলিশের ঝামেলা মিটছে নি? না, চলছে এখনো। মেঘার লগে কথা হয় না? না। ও, আবার বিয়া করতাছো কবে? এই পর্যায়ে রাজভি চুপ করে রইল। তিনি বললেন, বিয়া কইরা লাও। তোমার মাও তো তোমার লগে এখন থাকে না, একলা একলা কেমনে আর থাকবা? এলাকার মানুষ অনেক রকমের কথা কয়, বুঝলা? মজা নেয়। রাজভি নিশ্চুপ। তিনি বললেন, কামটা কিন্তু বালা করো নাই। এত বালা একটা মাইয়ারে ঠকাইলা। নতুন প্রেমিকা কি বেশি সুন্দরী নাকি মেলা টেকা? রাজভি চোখ মুখ শক্ত করে বলল। চাচা আমি আসি, এখন পরে কথা হবে। রাজভি কোনো রকম এড়িয়ে গিয়ে একটা রিক্সায় উঠে পড়ল। ও চলে যাওয়ার পর সালাম মিয়া একদলা থুতু ফেলে খুব বিশ্রী একটা গালি দিলেন রাজভিকে উদ্দেশ্য করে। রিক্সা এসে থেমেছে প্রীতিদের বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে রাজভি বাড়ির দারোয়ানের কাছে জিজ্ঞাসা করলো। ভাই, প্রীতি আছে বাড়িতে? দারোয়ানের সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আপনি কে? রাজভি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি ওর পরিচিত, ভেতরে যাওয়া যাবে? দারোয়ান গেট খুলল না, যেতে নিষেধও করলো না, শুধু বলল, প্রীতি বাড়িতে নাই, কোথায় গেছে? ওর শ্বশুর বাড়িতে। রাজভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, শ্বশুর বাড়িতে মানে? প্রীতির বিয়ে হয়ে গেছে? দারোয়ান বিরক্তিমাখা কণ্ঠে বলল, বিয়া না হইলে শ্বশুর বাড়ি গেল কেমনে? আপনি কি আমাকে মিথ্যা বলছেন? আপনারে মিথ্যা কথা বইলা আমার লাভ কি? যান এখন বাড়ির সামনে থেকে। রাজভি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। দিকদিশা হারিয়ে এদিক সেদিক হাঁটছে। কিছুতেই সে এটা মানতে পারবে না যে প্রীতি বিয়ে করে নিয়েছে। যার জন্য সে এত কিছু করলো, এখন কিনা সেই মেয়েই ওকে ধোঁকা দিল। এই প্রথমবারের মতো রাজভীর মনে হতে লাগলো সে সত্যিই একা। সে বাড়িতে গিয়ে একটা বন্ধ সিম খুঁজে বের করে কল করলো প্রীতিকে। এই নম্বর প্রীতি চেনে না। রিং হওয়ার সাথে সাথেই কল রিসিভ করলো প্রীতি। সালাম দিল। আসসালামু আলাইকুম। রাজভি কোনো রকম ভনিতা করা ছাড়াই বলল, কল কাটবে না, নয়তো তোমার শ্বশুরবাড়ির সামনে গিয়ে সিন ক্রিয়েট করবো। থ্রেড এবং রাজভীর কণ্ঠ শুনে হেসে ফেলল প্রীতি। হাসতে হাসতে বলল, ভয় দেখাচ্ছেন আমাকে? আমি এমনিতেও কল কাটতাম না। বলুন আপনার কি বলার আছে। আর হ্যাঁ, ফাঁকা বুলি আমাকে আর দেওয়ার চেষ্টা করবেন না। আপনার ব্যাপারে আমার স্বামী সবই জানে। আমার সঙ্গে যে রুম ডেট করেছো এটাও জানে? প্রীতির দ্বন্দ্ব যেন মুহূর্তেই শেষ। রাজভীর বলল, কি হলো, চুপ করে আছো কেন এখন? আজে বাজে কথা বলবেন না। রাজভী হেসে ফেলল। হাসতে হাসতে বলল, হা হা, আজে বাজে কথা? এখন আমি আজে বাজে কথা বলছি? যখন আমার সাথে রাত কাটিয়েছো তখন বাজে লাগেনি? মুখ সামলে কথা বলুন। রাজভী এবার চেঁচিয়ে গালি দিয়ে বলল, চুপ করো মাগি, আমার জীবন নষ্ট করে
আমার সাজানো সংসার নষ্ট করে এখন তুই জামাই নিয়া সুখে সংসার করতেছিস? একদম গালাগালি করবেন না। আমি বলেছিলাম সংসার ভাঙতে। আপনি যেচে এসেছেন বউ থাকতেও আমার কাছে, ওকে? আসবই তো। তুই তো ছলনাময়ী, পতিতা রূপ আর শরীর দেখি আমাকে ভুলিয়েছিস। তোকে তো আমার তখনই চিনে নেওয়া উচিত ছিল, কিন্তু চিনতে পারি নাই। অন্ধ হয়ে গেছিলাম আমি তোর প্রেমে। তুই তো বেশ্যার থেকেও খারাপ। প্রীতি নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে বলল, আর তুই কি রে জানোয়ার? আমি বেশ্যা হলে তুই বেশ্যার দালাল। তুই কি তুলসী পাতা? শুইলে আমি তোর সাথেই শুইছি। ঘরে বউ থাকতেও তোর শরীরের জ্বালা মিটে না, হ্যাঁ? বাইরেও মেয়ে লাগে তোর কুত্তার বাচ্চা। গালি শুনে রাত্রির মাথা আরও গরম হয়ে যায়। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, বেশ্যার বাচ্চা, তোরে যদি আমি সামনে পাই কখনো, তাইলে কসম খুন করে ফেলবো। আমার জীবন তুই জাহান্নাম বানিয়ে দিছিস না? তোর জীবনও আমি জাহান্নাম বানিয়ে দিব, মনে রাখিস। তখন কান্না ছাড়া আর কোনো গতি থাকবে না তোর। আরে যা 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 পারিস কর গে যা। রাস্তায় গিয়ে মর তুই, জানোয়ারের বাচ্চা। আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না। প্রীতি কল কেটেই নাম্বার ব্লক করে দিল। রাগে জিদে হাত পা থরথর করে কাঁপছে রাজবীর। মাথার চুল টেনে ধরে বসে আছে সে। প্রীতিকে সামনে পেলে নিঘাত সে খুন করে ফেলতো। রাজবীর উন্মাদ থেকে এখন আরও বেশি উন্মাদ হতে লাগলো। নিজের করা অন্যায় ভুলগুলো কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মেঘার কথা মনে পড়েছে, কিন্তু কোন মুখে সে মেঘার সামনে গিয়ে দাঁড়াবে? কীভাবেই বা ক্ষমা চাইবে? মেঘা কি আদৌ ক্ষমা করবে তাকে? করবে না। সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এই ভুলের কোনো ক্ষমা হয় না। রাজবীর নিত্য সঙ্গী এখন নেশা। ঘরের এক কোণে পড়ে থাকে। কতদিন সে নিজেকে এভাবে ঘরবন্দি করে রেখেছে সেই হিসাব হয়তো ওর নিজেরও জানা নেই। প্রায় 2 মাস পার হয়ে গিয়েছে রাজবীর সাথে কারোর যোগাযোগ নেই। রেহেনা বেগমের মন ভীষণ অস্থির থাকে সর্বদা। খুব ইচ্ছে করে রাজবীর সাথে কথা বলতে, কিন্তু তার ইচ্ছেকে সে দমিয়ে রাখে। অন্যায় তো প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই, কিন্তু আজ তাকে বাধ্য হয়েই বাড়িতে আসতে হয়েছে। সাথে রাতুলও আছে। বাড়ির অবস্থা ভীষণ নাজেহাল, বস্তির মতো অবস্থা। সোফায় হাত পা ঝুলিয়ে শুয়ে আছে রাজবী। রেহেনা বেগম ডেকে ওঠালেন। ঈর্ষাদ জড়গ্রস্ত হয়ে রাজবী ঠিকমতো তাকাতেও পারছে না। রেহেনা বেগম কান্না আটকাতে রাখতে পারলেন না। রাতুলেরও খারাপ লাগছে রাজবীর এই অবস্থা দেখে। শতই হোক ভাই তো। রাজবী আবছায়া দৃষ্টিতে মা আর ভাইকে দেখে বলল, তোমরা এসেছো? কেন এসেছো? রেহেনা বেগম কাঁদতে কাঁদতে বললেন। তোর এই হাল কেন? রাজবী হেসে বললেন, কর্মের ফল মা। মেঘাকে ঠকিয়েছি না আমি? যার জন্য ঠকিয়েছি সেও আমাকে ঠকিয়েছে। একটু থেমে সে রেহেনা বেগমের হাত ধরে বললেন, মা, ও মা, মা গো, মেঘাকে এনে দেবে আমায়? মা, আমি মেঘার কাছে যাব, ওর পা ধরে মাপ চাইবো আমি। রেহেনা বেগম দীর্ঘশ্বাস নিয়ে বললেন। মেঘা তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, এই জন্য আজ এসেছিলাম আমি। রাজবী বিস্মিত হয়ে বললেন, কি? এটা কিভাবে সম্ভব? আমি মানি না। মা চলো আমরা মেঘার কাছে যাই। মা চলো যাই। মা চলো না। রাজবী বাচ্চাদের মতো বায়না করছে। রাতুল অসহায় চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব, কিন্তু তোমার এই অবস্থায় কিভাবে সম্ভব? আগে ফ্রেশ হও, তুমি গোসল করো। রাজবী খুশি হয়ে বলল। ঠিক বলেছিস। ওয়াশরুমে গিয়ে মুখে আঙুল দিয়ে আগে বমি করলো রাজবী। শেভ করলো, ভালো মতো গোসল করে সাবান দিয়ে। কতদিন যে হয়েছে সে গোসল করে না। রেডি হয়ে এসে বলল। এখন চলো। রাতুল প্রতিমম্বিত শ্বাস নিল। সে জানে খুব একটা লাভ হবে না, কিন্তু তবুও যাচ্ছে শুধু রাজবীকে শান্ত করানোর জন্য। মানুষ ভুল করে, ভুল বোঝে, কিন্তু বড্ড দেরিতে। মা এবং রাজবীকে নিয়ে মেঘাদের বাড়িতে গেল রাতুল। মেঘাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। মেঘার বাবা মা শুরুতে রাজবীকে বাড়িতে ঢুকতেই দিতে চায়নি। মেঘার জন্য দিতে হয়েছে, তবে মেঘা সামনে আসেনি। সে তার রুমে বসে আছে। রেহেনা বেগম এবং রাতুল চুপ করে বসেছিল। রাজবীর পক্ষ নিয়ে কথা বলার মতো মুখ তাদের নেই। রাজবী নিজেই উতলা হয়ে জিজ্ঞাসা করল। মেঘা কোথায়? মেঘার বাবা দাঁতের দাঁত পিষে বসলেন। মেঘাকে কি দরকার তোমার? ওকে ডাকুন, ওর সাথে আমার কথা আছে। মেঘা তোমার সাথে দেখা করবে না। কেন করবে না? ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে কেন? আমি ডিভোর্স পেপারে সাইন করব না। খবরদার বলতেছি, একদম নাটক করবে না।
ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবো একদম। তুমি যা করেছো, এরপর এখানে এভাবে বসে থাকতে পারছো শুধুমাত্র আমার মেয়ের জন্য। রাজবি এবার অনুনয় করে বলতে লাগলো। একটাবার শুধু মেঘাকে ডাকুন, আমি ওর সাথে কথা বলতে চাই। প্লিজ, আপনার পায়ে পড়ি আমি। রাজবি সত্যি পায়ে ধরল। তিনি পা ছাড়িয়ে নিয়ে বললেন। আর ছাড়ো, দূরে থাকো, মেঘা আসবে না। তিনি এক কথা সম্পূর্ণ করার আগেই মেঘা ও রুম থেকে বেরিয়ে এলো। বাবা মায়ের পাশে বসে শান্ত কণ্ঠে বলল। বলুন। রাজবি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল চুপ করে। মেঘাকে ভীষণ অন্যরকম লাগছে দেখতে। কিরকম পার্থক্য তা ঠিক বুঝতে পারছে না। মেঘা ফের বলল। যা বলার দ্রুত বলুন। মেঘা, আমাকে ক্ষমা করে দাও। তারপর? আমি ভুল করেছি। আমি জানি ক্ষমা করতে তোমার কষ্ট হবে, কিন্তু তবুও একটা শেষ সুযোগ চাচ্ছি আমি তোমার কাছে। আমার দ্বারা আর কখনো কোনো ভুল হবে না। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। প্রীতির বিয়ে হয়ে গেছে বলে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, না হলে বুঝতেন না। আমি সব ভুল করেছি মেঘা, সব। অন্ধ হয়ে গেছিলাম আমি ঠিক বেঠিক বুঝতে পারিনি। আমিও এতদিন অন্ধ ছিলাম, কিন্তু এখন ঠিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। তাছাড়া সব ঠিক করব মানে কি? ডিভোর্স লেটার পাননি আপনি? বাচ্চাটার কথাও কি তুমি ভাবছো না মেঘা? যেই বাচ্চাই নেই সেই বাচ্চার কথা কিভাবে ভাববো? কথাটা বলতে গিয়ে গলা ধরে আসছে মেঘার। চোখ টগলমল করছে, কিন্তু সে কান্না করতে চাচ্ছে না। অন্তত রাজবীর সামনে তো নয়। রেহানা বেগম রাতুলও অবাক হয়ে তাকিয়ে আছে। রাজবী বিস্ময় নিয়ে বলল। বাচ্চা নেই মানে? এরপর থেমে থেমে বলল। তুমি বাচ্চা নষ্ট করে ফেলেছো? মেঘা চিৎকার করে বলল। আপনার মতো অমানুষ মনে করেন আমাকে? আপনি মানুষ ঠকাতে পারেন, মানুষ খুন করতে পারেন, কিন্তু আমি পারি না। আমার বাচ্চা আমি নষ্ট করব কিভাবে ভাবলেন আপনি এটা? তাহলে? এই পর্যায়ে মেঘার মা বললেন। তুমি তো আমার মেয়েটাকে একা মারোনি, বাচ্চা সহ মেরেছো। মানসিক রোগী হয়ে গিয়েছিল আমার মেয়ে, সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। বাচ্চার কি হয়েছে বেআই? জানতে চাইলেন রেহানা বেগম। মিসক্যারেজ, বলল মেঘা। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে নিয়ে মেঘা আবারও বলল। আমার আর হারানোর কিছু নেই, ফিরে পাওয়ারও কিছু নেই। আপনি প্লিজ এখান থেকে চলে যান। পুরনো ক্ষত আমাকে আবারও পোড়াচ্ছে। আপনাকে দেখলে আমার মনে পড়ে যাচ্ছে কত বাজেভাবে আমাকে ঠকিয়েছেন আপনি। আপনার জন্য আমার বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসতে পারেনি। আপনি চলে যান আমার চোখের সামনে থেকে, চলে যান। সহ্য করতে পারছি না আর। মেঘা নিচের রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। রাজভিও পিছু যেতে চাইলেও মেঘার বাবা পথ আটকে দাঁড়ালেন। হুঙ্কার দিয়ে বললেন। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার মেয়ের ত্রিসীমানায় তোমাকে আর দেখতে চাই না। রাতুল রাজভির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাজভি বারবার বেগম বলছে। আমি আবারও আসবো মেঘা, তুমি যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ আমি তোমার পিছু ছাড়বো না। মেঘা দরজার ওপাশ থেকে রাজভির কথাগুলো শুনতে পাচ্ছে। সে কাঁদছে অঝরে, কিন্তু রাজভির জন্য নয়, বাচ্চাটির জন্য, নিজের জন্য, ভুল মানুষকে ভালোবাসার জন্য। রাজভি তখনও বারবার বলছিল সে আবারও আসবে, আসবে হয়তো ঠিকই, কিন্তু মেঘার সাথে ওর কখনোই দেখা হবে না। আজ রাতেই মেঘার ফ্লাইট, কানাডায় যাচ্ছে চাচ্চুর বাসায়। আপাতত সে ট্যুরিস্ট ভিসায় গেলেও খুব দ্রুত সে দূর দেশেই পাড়ি জমাবে। এই দেশে সে মুক্তভাবে বাঁচতে পারবে না, দম আটকে আসে তার। ধোঁকা খুব ভয়ানক, কর্ম যেমন ফলও তেমন। রাজবি যেমন নিজেও সুখে নেই, তেমনি সুখে নেই প্রীতিও। বিয়ে 1 মাস না যেতে যেতেই স্বামীর সকল কুকীর্তি সামনে চলে এসেছে। বিয়ের আগে অজস্র মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, বিয়ের পরও সেই সব সম্পর্ক বহাল আছে। প্রীতি সব জেনেও কিছু করতে পারছে না। নীরবে চোখের পানি ফেলতে ফেলতে অতীতের কর্মের কথা ভেবে রাত পার করে ও। কানাডার এয়ারপোর্টে নেমে এদিক ওদিক তাকাচ্ছে মেঘা। কেউ নেই। মেজো চাচুর ছেলে নাদিমের আসার কথা রিসিভ করতে। কোথায় আছে সে? মেঘবতী। মেঘা ভয় পেয়ে ভীত চোখে পেছনে তাকাতেই হাসি খুশি নাদিমকে দেখতে পেল। সেই কত ছোটবেলায় দেখা হয়েছিল। কানাডায় শিফট হওয়ার পর নাদিম কখনোই আর বাংলাদেশে যায়নি, এমনকি বেড়াতেও নয়। এত বছরেও মানুষটা একটুও বদলায়নি। না, আগের মতোই আছে। না, একটু বদলেছে, আগের থেকে আরও বেশি সুন্দর আর হ্যান্ডসাম হয়েছে। গালের টোল আরও বেশি ভিজিবল হয়েছে এখন। কেমন আছো ভাইয়া? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি আর কি। নাদিম ওর হাত থেকে লাগেজ নিয়ে বলল।
আছি আছি বলতে হবে না, ভালো থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর রহমত নিয়ে সুখে থাকতে হবে। মেঘ বৃক্ষের মতন বাড়তে হবে। মেঘবৃক্ষ? মেঘ বৃক্ষ, মেঘ দিয়ে বানানো গাছ। মেঘা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নাদিম বলল, বুঝতে পারছিস না? না। মেঘ কোথায় থাকে? আকাশে। রাইট। মেঘ কি কেউ ছুতে পারে? না। একদম। তুই হবি সেই মেঘের বৃক্ষ, যাকে কোনো অসৎ খারাপ লোক ছুতে পারবে না। শুধু তুই যাকে ভালো মনে করবি তার উপরেই বৃষ্টি হয়ে বর্ষিত হবি। গাছে পানি দিলে যেমন গাছ বাড়ে, ভালো থাকে, তুইও যত্নে বাড়বি, জীবন্ত থাকবি। মেঘা চাইতেও হেসে ফেলল। গাড়িতে উঠে বসে বলল, কি যে উদ্ভট কথা বলো তুমি। নাদিম পাশের সিটে বসে বলল, উদ্ভট কথা বলেছি নাকি? বলেছি, তবে কথা কিন্তু এইটাই। কোনটা? এখন থেকে তুই মেঘ বৃক্ষ। মেঘা হাসলো। হেসে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। নীল আকাশে সাদা মেঘের ভেলা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। টুকরো টুকরো মেঘগুলো একত্রিত হয়েই কি আস্ত একটা গাছের মতো হবে, যাকে নাদিম ভাইয়ের ভাষায় বলে মেঘবৃক্ষ। আমাদের আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।